জামান সাহেব আছেন, আমার বৌমা সাইনা মুমতাজ আছেন, জীবন কৃষ্ণ সাহা আমাদের এমএলএ, আতিউর রহমান সাহেব আছেন, আমার কন্যার সমান অনুরোধ হাজরা ব্যানার্জি আমাদের এখানকার চেয়ারম্যান আছেন, আবু সুফিয়ান মন্ডল আছেন, ফাতিয়া বিবি আছেন জেপি মেম্বার, আবু কালাম আছেন, সুভাষ ব্যানার্জি আছেন, আসিফ বাবু আছেন এবং গোলাম কিবিয়া যিনি এক্স এমএলএ বহুদিন বাদে এখানে আছেন, বয়স্ক মানুষ, তিনিও এখানে আছেন। সর্বোপরি আপনারা সকলে এখানে আছেন, আপনাদের হাজার হাজার ধন্যবাদ। ঠিক লোকসভার আগে আমি এসেছিলাম বেলডাঙ্গায়, ওই মাঠে এসে আমি বলে গেছিলাম যে দয়া করে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দিন, ইউসুফ পাঠানকে ভোট দিন। আপনারা সকলে মিলে সেই অনুরোধ রেখেছেন, তাই জন্য আপনাদের ধন্যবাদ জানাতেই আজকে আমি এখানে এসেছি। দেখুন, সত্যি কথা বলি, সেদিন যখন আমিও মিটিং করছিলাম আমারও ঠিক ভরসা ছিল না যে অধীর চৌধুরীকে হারানো যায়, কিন্তু বেলডাঙ্গার মানুষ সেটা প্রমাণ করে দিল যে আপনি কলকাতায় বসে ভর্তা করতে পারেন না, কিন্তু আমরা ভরসা করে দেখিয়ে দিলাম যে না, যে লোকটা সিপিএম এর হাত ধরে দালালি করে তাকে বেঙ্গালার মানুষ আর ভোট দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে আমাকে পাঠিয়েছেন আপনাদের ধন্যবাদ দেওয়ার জন্য। তার কারণ আপনারা মুর্শিদাবাদের মানুষ তিনটে আসন দিয়ে আমাদের হাতকে শক্ত করে বলেছেন, মমতা তুমি এগিয়ে চলো, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আপনারা সমাজ। দেখুন, এই দলটা যা তৈরি হয়েছে নিশ্চিতভাবে মুর্শিদাবাদে কিছু পরে এসেছে, কিন্তু এই দলটা তৈরি হয়েছে অনেক আত্মত্যাগের মধ্যে দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার নিজের রক্ত ঝরিয়েছেন, আমরা সবাই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। মমতা ব্যানার্জি নিজে কয়েকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে। আর কংগ্রেস এবং তৃণমূল মিলিয়ে প্রায় 52,265টা বা কম বেশি, আর দু একটা কম বেশি হতে পারে, এতগুলো কর্মীর মৃত্যু এই সিপিএম কে সরানোর জন্য হয়েছে। 21শে জুলাই আমরা সবাই শুনছি 21শে জুলাই, কিন্তু 21শে জুলাইয়ের অর্থ আমরা 10ই জুলাই মহাকারণ অভিযান করেছিলাম একটাই আশায়, নো আইডেন্টিটি কার্ড নো ভোট। অর্থাৎ সেই সময় ছাপ্পা ভোট দিয়ে সিপিএম চারিদিকে বুথ জাম করে ভোট করে দিত। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আইডেন্টিটি কার্ড ছাড়া ভোট করতে দেব না, দেব না, দেব না। 10 তারিখের প্রোগ্রামটা, যেহেতু তখনকার যিনি আমাদের গভর্নর ছিলেন নুরুল হাসান সাহেব, তিনি মারা গেছিলেন, তাই 10 তারিখের প্রোগ্রামটা 10 দিন পিছিয়ে দিয়ে 11 তারিখ করা হলো, অর্থাৎ 21 তারিখ করা হলো। 10 দিন পিছিয়ে দিয়ে 11 দিন পিছিয়ে দিয়ে 21শে জুলাই করা হলো। 21শে জুলাই 93 সালে আমার বয়স এখন থেকে কিছুটা কম ছিল। ওই ছবিটা দেখে মনে হয় যে এখনো বোধহয় আমার বয়সটা ওইখানেই আটকে আছে। ওই 21শে জুলাই আমরা দক্ষিণ কলকাতার মিছিল নিয়ে মেয়র রোডে যাব। মমতাদি আগের থেকে ঠিক করেছিল এই মুর্শিদাবাদ, বর্ধমান তাদের নিয়ে হাওড়ার থেকে নিয়ে টি বোর্ডে যাবে, এইরকম বিভিন্ন কলকাতায় মিছিল ঠিক করা ছিল। আমরা যখন আমাদের মিছিল নিয়ে এগোচ্ছি, স্টেজ করতে দেয়নি পুলিশ, সেই সময় হঠাৎ করে আমরা একটা লরি নিয়ে এসে সেখানে স্টেজ করলাম। তখন আমাদের নেতা ছিলেন পঙ্কজ ব্যানার্জি সাহেবও, সেই সময় পঙ্কজ ব্যানার্জি যখন নেতা ছিলেন, সেই সময়
পঙ্কজ ব্যানার্জি মিটিংয়ে বলছেন, হঠাৎ পুলিশ এসে মাইকের তারগুলো সব ছিঁড়ে দিল। তারপর লাঠি চার্জ শুরু হলো, তারপর টিয়ার গ্যাস শুরু হলো, ছত্রভঙ্গ হয়ে গেল মিছিল, মদন মিত্র অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। কিছু কর্মী আমাদের মধ্যে তারা রেগে ইট মারতে শুরু করলেন। আমি ওদের আটকাতে আটকাতে মেয়র রোডের মোড় পর্যন্ত গেলাম, গিয়ে সেখানে আটকানোর চেষ্টা করছি, ইট মারিস না, ইট মারিস না। দূর থেকে দেখছি সেই আকাশবাণী ভবনের ওই দিক দিয়ে দৌড়ে দৌড়ে 4-5টা পুলিশ আসছে বন্দুক নিয়ে, আর একটা অফিসার ওই পুলিশগুলোকে আটকানোর চেষ্টা করছে। সেই অফিসারটাকে পুলিশগুলো ধাক্কা দিয়ে ফেলে ওই আরেকটুখানি এগিয়ে গিয়ে সেই যেখানে ওই ঘেরা জায়গাটা রয়েছে সেইখান থেকে গুলি চালাতে শুরু করলো, এবং সেই গুলিতে আমার ডান দিক বাঁ দিক যারা ছিলেন পটপট করে পড়ে যাচ্ছে। আমি জানি না যে কে কার আশীর্বাদ, কার রহমত, আল্লাহর রহমত, যে আমাকে কে যেন টেনে নিয়ে পাশে জার্নালিস্ট পোস্ট অ্যাসোসিয়েশনের টেন্ট ছিল তার মধ্যে ঢুকিয়ে দিল। টিয়ার গ্যাসের চোখ খোলা যাচ্ছে না। সেইখানে দাঁড়িয়ে দেখছি যে লরির তলায় একটা ছেলে ঢুকে গেছে। পুলিশরা ততক্ষণে কাছে চলে এসছে, এসে লরির তলায় যে ছেলেটা তাকেও গুলি করে দিল। আমরা হাউ হাউ করে কাঁদছি। আর ওই আগের দিনের একটা গামলা ছিল, তার মধ্যে বোধহয় আগের দিনের ওই কাপ ডিশ ধোয়া টোয়া ছিল, প্রয়োগ জ্বালা করছে, ওইটা দিয়েই চোখে কোন রকমে দিচ্ছি। প্রায় আধ ঘন্টা বাদে প্রেসের গাড়িগুলো এলো, তাদের আমরাও বেরিয়ে এলাম। একটা একটা করে সেই সব মানুষের দেহ, তার মধ্যে কোনটা মৃত কোনটা জীবিত আমরা জানি না, তুলে নিয়ে পিজি হাসপাতালে গেলাম। ততক্ষণ অন্য অন্য জায়গা থেকে আরো এরকম গুলি খাওয়া কর্মীরা তারা সব আসতে শুরু করলো। পিজি হাসপাতাল বলল, এত রক্ত তো আমাদের কাছে নেই। আমি তখন ব্লক যুব তৃণমূল হয়নি, ব্লক যুব কংগ্রেসের সভাপতি, আমার এলাকার থেকে সব ডেকে নিয়ে ওইখানে রক্তদান শিবির শুরু করলাম। এবং সেইখান থেকে শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মেরে হাসপাতালে করে দিয়েছে, সৌগত রায়ের পেছনে চামড়াটা পিঠে ফাটিয়ে দিয়েছে। সবকটা আমাদের যত নেতা ছিল, সবাই যে আন্দোলনে ছিল, সবাইকে মেরে পুলিশ সেই দিন হাসপাতালে ভর্তি করে দিয়েছিল। আর 13টা কর্মী তাদের মৃত্যু হলো সেই দিন। সেটা নিশ্চিতভাবে পার্টি করতে গেলে মৃত্যু আছে, রক্ত ঝরাবো, কিন্তু সব থেকে কষ্ট যেটা হয়েছিল, পরের দিন সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের কংগ্রেসের সরকার ছিল। আজকে এরা লাপালাপি করে না, কংগ্রেসের সরকার, বিজেপি সরকার আছে, 365 কি সব 355 করে দেব। আমাদের সরকার ছিল, তার মন্ত্রী এলেন, আসার পরে শুনলাম পুলিশের কাছে বললেন যে জ্যোতিবাবু আজকে রাইটার্সে আসবেন না, আপনাকে বাড়িতে ডেকেছেন। আমি মন্ত্রীর পা ধরলাম, তখন বয়স কম ছিল, পা ধরলাম যে দয়া করে আমাদের ছেলেদের রক্ত তার সিপিএম নিয়েছে, সিপিএম এর পুলিশ নিয়েছে, আপনি দয়া করে সেই রক্তের অপমান করবেন না, আপনি দয়া করে জ্যোতিবাবুর বাড়ি যাবেন না। তখন আমাকে তুলে সেই মন্ত্রী বললেন, তার নাম বলছি না, এখন মারা গেছেন, তিনি বললেন, নেই বেটা হাম নেই যাएंगे, ঠিক হ্যায় ঠিক হ্যায়। পরে রাত্রিরে শুনলাম জ্যোতিবাবুর বাড়ি গিয়ে ডিনার করে রাত্রিবেলা উনি প্লেন ধরে দিল্লি চলে গেলেন। সেই দিন বুঝলাম যে কংগ্রেস কর্মীদের মৃত্যুর দাম কংগ্রেস নেতাদের কাছে নেই, কংগ্রেস কর্মীর মৃত্যুর দাম, খুনের দাম কংগ্রেস নেতাদের কাছে নেই। আমরা লড়াই করব সিপিএম এর সাথে, আর তারা সেটিং করবে। এই লড়াইয়ে নিশ্চিতভাবে যদি জিততে হয় তাহলে আলাদা করতে হবে। সেই দিন থেকে আমরা যারা যুব, সেই দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বললাম, আমাদের আলাদা পার্টি করতে হবে দিদি। ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এই তৃণমূল কংগ্রেস করেছিল, নাহলে আজকে যা দেখলাম এই ইলেকশনের সময় অধীর আর সলিম তারা দুজনে কাস্তে হাতুড়ি পড়ে হাতে হাত মিলিয়ে
তারা যাচ্ছে, বলছে এই বাংলা আমি চিনি না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা। ছি ছি ছি। যে সিপিএম এই মুর্শিদাবাদে 780টা কংগ্রেস কর্মীর প্রাণ নিয়েছে, এই লিস্ট আমার নয়, এই লিস্ট অধীর বাবু নিজে তখন প্রকাশ করেছিল প্রেস কনফারেন্স করে। এরা এ সব পাশে বসেছিল অধীর বাবু, সেই প্রেস কনফারেন্স করে বলেছিল সেই লিস্টের সেই মৃত্যু যাদের হয়েছিল 780টা আমার কংগ্রেস কর্মী, তাদের আজকে অধীর বাবুর কাছে মৃত্যুর দাম নেই। সলিমকে নিয়ে জিততে হবে। না সলিম জিতলো না অধীর জিতলো, কেউই জিতলো না। অর্থাৎ আমাদের লড়াই ছিল সিপিএম এর বিরুদ্ধে, এবং সিপিএম আজকে আর নেই, আজকে আর নেই। আমাদের আনন্দবাজার পত্রিকা, স্টার আনন্দ, খালি ফোকাস, ইয়াং ব্রিগেড উঠে এসেছে। ভালো ভালো নাকি আমরা অশিক্ষিত, তারা সব শিক্ষিত লোক, তারা সব উঠে এসেছে ইয়াং ব্রিগেড। মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড নাকি সেই রকম সফিস্টিকেটেড নয়, কিন্তু মানুষ বলল মমতা ছিল, মমতা আছে, মমতা থাকবে। আর এইভাবে আজকে পুরো কংগ্রেসটাকে, এই পাশে আমি মালদায় ছিলাম কালকে, সেখানে বরকত গনি খান চৌধুরী আমি ছোটবেলা দেখেছি, তার সান্নিধ্যে আমি অনেক দিন ছিলাম। বারবার বলতেন এই সিপিএম কে বঙ্গোপসাগরে ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। কিন্তু বরকত দার জীবিত কালে সিপিএম কে সরানো যায়নি, কারণ কংগ্রেসের সাথে ভেতরে আঁতাত ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বরকত দার সেই স্বপ্ন সফল করেছে। আজকে আর বাংলায় সিপিএম নেই, না বিধানসভায় একটা সিট আছে, না লোকসভায় একটা সিট আছে, বাংলা থেকে জিরো হয়ে গেছে। কিন্তু আরেকটা শক্তি ভাই, যার নাম বিজেপি, সেই শক্তিটা আরো ডেঞ্জারাস, সেই শক্তিটা আরো ডেঞ্জারাস। এই দুই ভাই, একজনের নাম ফিরহাদ হাকিম, আরেকজনের নাম অপূর্ব সরকার। দুজনের যখন রক কাটবেন, দুজনেরই লাল রক্ত, দুজনেরই একসাথে এক থালায় বসে খাওয়া দাওয়া। আর ওরা বলবে বিভাজন করো, সাম্প্রদায়িক বিভাজন করো, ও হিন্দু ও মুসলমান। আর আমরা বলি নজরুলের ভাষায়, হিন্দু না ওরা মুসলমান, এ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। সেই কান্ডারির নাম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কান্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমাদের বাংলায় এই সব বিভাজন নেই। তাই ওই মুখ পোড়া বিজেপি আজকে বুঝতে পেরেছে, এখনো লাফিয়ে যাচ্ছে। কি বলছে জানেন? 21শে জুলাই যখন আমরা শহীদ তর্পণ করব, গণতন্ত্র তো আমরা ফিরিয়ে এনেছি, আমাদের ছেলেরা রক্ত গুলি খেয়েছে, 13 জনের মৃত্যু হয়েছে, 50 জনের ওপর আজও, তার মধ্যে কয়েকজনের সাথে আমারও যোগাযোগ আছে। কারোর চোখে গুলি লেগেছিল, কারোর হাতে লেগেছিল, কারোর পায়ে লেগেছিল। আমার এক কাউন্সিলর, তার নাম সুশান্ত ঘোষ, 108 নম্বর ওয়ার্ডের বড় চেয়ারম্যান, তার এইখান থেকে গুলিটা ঢুকেছিল, এইখান থেকে বেরিয়ে গেছে। যদি আরেকটু এদিকে হতো সে মারা যেত। আজও সে আমাদের পার্টি করে, সুশান্ত ঘোষ। এরকম অনেক ছেলে আছে যারা সেই সময় গুলি খেয়েছিল, আজকে তারা উপরওয়ালার দয়ায় বেঁচে আছে। তাই আজ আমরা আবার লড়াই করব। আমাকে করছে, এখন আমাকে করছে, ধরে জেলে ঢুকিয়ে দিল। জেলে ঢুকিয়ে দিয়ে মস্তানি দেখাচ্ছে অমিত শাহ, দেখো জেল মে ঘুষা দিয়া, এই তো ইডি সিবিআই করকে ঘুষা দিয়া। যখন ইচ্ছে হচ্ছে, আমার 40 দিন আমার ভাইয়ের কাজ, সকালে সিবিআই ঢুকিয়ে দিল বাড়িতে। সারাদিন সিবিআই রেড হচ্ছে, রেড রেড রেড। সেই সিনেমা বেরিয়েছিল না, রেড রেড চলছে। কি পেলি লাবডঙ্গা? কি পেলি? কি পেলি? কিচ্ছু পেলি না। তার কারণ তোমরা আমাদের শায়েস্তা করার চেষ্টা করছো।
আমাদের মধ্যে আছে, দুই চারটে আছে। ওই একটা বিরোধী দলনেতা ভয়ের চোটে গিয়ে অমিত শাহ পা ধরে নিয়েছে, ভাইয়া हमको बचा लीजिए, बचा लीजिए, बचा लीजिए। কিন্তু আমি বলি, এক ওপরওয়ালা ছাড়া কারোর সামনে মাথা নত করব না, করব না, করব না। बोली सरफरोशी के तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए मोदी में है। माथा काठानोर इच्छे আমার মনের মধ্যে আছে, দেখি মোদি তোমার হাতে জোর কত আছে। তাই লড়াই, এখন অনেক লড়াই আপনারা আবুকে পাঠিয়েছেন, চোখে চোখ রেখে বলবে আমরা চোর না, তোরা চোর। সাম্প্রদায়িকতায় ভারতবর্ষকে ভাগ করার চেষ্টা করেছিস, তোরা করেছিস, বিজেপি তোরা করেছিস। চিন্তা করুন, শুধু গুজরাটে 2000 মানুষকে খুন করেছে। এই নিহার বানোর মতন মা, তাকে ধর্ষণ করে তার ধর্ষণকারীরা বেরিয়ে এসছে, তাদের ফুলের মালা দিয়ে বলছে না না এরা বিজেপির নেতা, এরা ধর্ষণ করতে পারে না, বেরিয়ে নিয়ে আসছে। বিজেপির কর্মী হাতরাসে ধর্ষণ করেছে, মেয়েটাকে পুড়িয়ে মেরে দিল, মা বাপকে মুখ দেখতে দিল না। এই চলছে বিজেপি শাসিত রাজ্যে। এবার রাম মন্দির করে ভেবেছিল কেল্লা ফতে করব, শ্রী রাম हमको बचा लेंगे। রাম মুখ ঘুরিয়ে নিয়েছে, বলছে আর তোর ভাত পাল্লায় নেই মোদি, আর তোর পাল্লায় পড়বো না। তাই রাম মন্দির যেখানে সেখানেও বিজেপি হেরেছে। কালকে বাই ইলেকশন হয়েছিল কয়েকদিন আগে, কালকে পরশুদিন রেজাল্ট বেরিয়েছে। সেখানে ওই যে জায়গাটার নাম কি, যেখানে পাহাড়ের উপরে বদ্রীনাথ, যেখানে আমরা ভাবতাম যে বিজেপির মানে ওখানটা হচ্ছে স্থল যেখান দিয়ে বিজেপির সৃষ্টি হয়, সেই বদ্রীনাথের বাই ইলেকশনেও হেরে গেছে। আর বাংলায় 4টে ইলেকশন করে দেখিয়ে দেওয়া হয়েছে যে মানুষ কার সাথে আছে। এখন কি বলছে বলেন তো আমাদের বিরোধী দলনেতা, তিনি বলছেন গণতন্ত্র বাঁচাও দিবস অ্যাপ করেছে, সেই অ্যাপে যারা ভোট দিতে পারেনি আমরা নাকি অত্যাচার করি, আপনাদের ভোট দিতে দিই না। অ্যাপ করেছে, যারা ভোট দিতে পারেননি তারা অ্যাপে গিয়ে নাম লেখান। তোর অ্যাপের কি ভ্যালু আছে? তোরা যে বাই ইলেকশন চেয়েছিলি, তোরা যে নির্বাচন কমিশনের কাছে বারবার করে এই সেদিন মানিকতলা বাই ইলেকশনে 250 বুথের মধ্যে 98টা বুথে বাই ইলেকশন চেয়েছিল, নির্বাচন কমিশন বলে দিল একটা বুথেও বেনিয়ম হয়নি। সাধন পান্ডের স্ত্রী সুতিদি 63,000 ভোটে কলকাতায় জিতে গেল। তো তোমাদের নির্বাচন কমিশন, তোমাদের সেন্ট্রাল ফোর্স এই তো বলাপাল্লাপি করতে যে সেন্ট্রাল ফোর্স নিয়ে এসেছি, আর তোমাকে মমতা ব্যানার্জি তোমাকে আর নড়তে দেব না, চড়তে দেব না। আরে সেন্ট্রাল ফোর্স শেষ কথা বলবে, ইডি সিবিআই শেষ কথা বলবে না, মানুষ শেষ কথা বলবে। তাই মানুষ বলছে বিজেপি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও, এটা মানুষ বলছে। তাই যেখানে বিজেপির ঘাঁটি সেইখানে হারা শুরু হয়েছে। বাংলা তো অনেক দূর, আগে তোর ইউপি বাঁচা, তারপর ভাববি বাংলা। সেই ইউপিও বাঁচবে না, এমপিও বাঁচবে না। সেখানেও বাই ইলেকশনে এমপিতে, সেখানেও ওখানে বিজেপি জিততে পারেনি, কংগ্রেস জিতেছে। তাই এখন ডুবো নৌকোয় ছুঁচোগুলো কবে আবার দৌড়ে এখানে আসবে তার অপেক্ষা। নৌকা ডুবে যাচ্ছে মোদি, আপনারা শুধু সাথে থাকুন, আপনারা সাথে থাকুন। আর 21 তারিখ গিয়ে বলুন যে বিজেপি হটাও দেশ বাঁচাও। মমতা বন্দ্যোপাধ্যায় নতুন লড়াইয়ের আহ্বান দেবে। এই লড়াইয়ে আমরা সবাই থাকবো আর বলবো লড়াই 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 চাই,
লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আবার কে? তাই আসুন 21 তারিখ যাই আর বলি, মমতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।